পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। এটা নবম অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ 8 নম্বর প্রশ্ন, যেটা 2025 সালে তোমাদের পরীক্ষায় আসতেই পারে, ফাইনাল পরীক্ষায় আসতেই পারে। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের সাজেশান দেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকটা বিষয়ে যে সাজেশান ভিত্তিক যে নোটস সেগুলো দিচ্ছি। এবং আজকে আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের যে নবম অধ্যায়, যেটা গুরুত্বপূর্ণ এইবারের জন্য, অর্থাৎ 2025 সালে যে মার্চ মাসে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের দরকার আছে ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন, তারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে সাজেশানটা দেখে নিও, বা যে সাজেশানগুলো দেওয়া আছে প্রায় অনেকগুলোই উত্তর দিয়ে দিয়েছি এবং আমরা বাকি আস্তে আস্তে বাকিগুলো দিয়ে দেব। তা তোমাদের যদি দরকার হয় ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা তোমাদের যদি কিছু চাহিদা থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, মেসেজ করতে পারো। আমি আমার যে দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর এই কথা বলতে পারি যে সাজেশানটা দেওয়া হয়েছে এগুলো একটু দেখো, যেহেতু অভিজ্ঞতা 23-24 বছর থাকলেও আমাদের ইউটিউব চ্যানেলটা মাত্র 5-6 মাস হয়তো হয়েছে, কাজেই বুঝতেই পারছো অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আমার পক্ষে এখনও জানা সম্ভব হয়নি, কারণ বয়স একটা বিরাট ফ্যাক্টর। কাজে যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। দেখো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী লয়েড ব্রাইস বলেছেন যে বিচার বিভাগের কর্মদক্ষতা অপেক্ষা সরকারের উৎকর্ষ বিচারের কিন্তু আর কোনো মাপকাঠি নেই। অর্থাৎ বিচার বিভাগের যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতা যদি খুব ভালো হয় তাহলে হচ্ছে সরকার ভালো। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিচার ব্যবস্থা একটা স্বাধীন, স্বতন্ত্র এবং নিরপেক্ষ ভূমিকায় স্বীকৃত হয়েছে। এবং ভারতীয় বিচার ব্যবস্থা যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলো হলো, প্রথম পয়েন্ট দেখো, এক ও অখণ্ড বিচার ব্যবস্থায়। ভারতে দ্বৈত বিচার ব্যবস্থার পরিবর্তে সারা দেশে এক ও অখণ্ড বিচার ব্যবস্থার সৃষ্টি করা হয়েছে, পিরামিড আকৃতির। এর সবার উপরে বা শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট এবং তারপরে নিচে রয়েছে অঙ্গরাজ্য সমূহের হাইকোর্ট এবং তার নিচে রয়েছে বিভিন্ন ধরনের অধস্তন আদালত। পরের পয়েন্টে দেখে যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি। ভারতের সর্বোচ্চ আদালত হলো, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যুক্তরাষ্ট্রীয় আদালত বলা হয়। অর্থাৎ এই সুপ্রিম কোর্ট একদিকে যেমন সংবিধানের অভিভাবক, চূড়ান্ত ব্যাখ্যাকর্তা, ঠিক তেমনই ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাকর্তা। অর্থাৎ যত রকম রক্ষা নাগরিকদের বা দেশের, অর্থাৎ সংবিধানের, সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেয় সুপ্রিম কোর্ট। পরের পয়েন্টে দেখো অভিন্ন বিধি ব্যবস্থা। ভারতের যে ভৌগোলিক সীমানা, সেই ভৌগোলিক সীমানা অর্থাৎ সারা দেশে এই অভিন্ন বিধি ব্যবস্থা প্রচলন আছে এবং তা কেন্দ্রশাসিত হোক বা রাজ্যশাসিত হোক, কেন্দ্রশাসিত অঞ্চল বা অঙ্গরাজ্যগুলিতে পৃথক কোনো আইনের অস্তিত্ব নেই। পরের পয়েন্টটা দেখো, চতুর্থ পয়েন্ট, বিশেষ আদালতের উপস্থিতি। ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির জন্য কিছু বিশেষ আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায়। যেমন শিল্পের ক্ষেত্রে মালিক ও শ্রমিক শ্রেণীর যদি সমস্যা দেখা যায়, সেই সমস্যা মীমাংসার জন্য কিন্তু শিল্প আদালত রয়েছে। 5 নম্বর পয়েন্টে দেখো লোক আদালতের বৈশিষ্ট্য। ভারতে বিচার ব্যবস্থা ব্যাপক চাপ, অনেক আইন পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ বাকি চলছে, দীর্ঘদিন ধরে চলছে। ফলে কম গুরুত্বপূর্ণ যে মামলাগুলো সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় এবং মামলার যে ব্যয়ভার বা সময় বা খরচ হ্রাস করা যায়, তার জন্য 1985 সালে লোক আদালত গঠন করা হয়। তবে এই লোক আদালত গঠন করা হলে এতে ফৌজদারি কোনো মামলা হবে না। 1, 2 বাদী বা বিবাদী পক্ষে দুজনের সম্মতিক্রমেই এই আদালতে আসতে হবে। এবং 3 নম্বর, যে যা সিদ্ধান্ত নেওয়া হবে লোক আদালতে, এর কিন্তু আর
পুনর্বিবেচনা করা জায়গা নেই, অর্থাৎ লোক আদালত যা সিদ্ধান্ত দেবে সেটা মেনে নিতে হবে। এরপর দেখ, বিচার বিভাগের উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ। ভারতে যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত না হলেও শাসন বিভাগ এবং বিচার বিভাগ যে মুক্ত করার কথা সংবিধানে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ শাসন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা থাকবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এবং শাসন বিভাগ বিশেষত প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। দ্বিতীয় পয়েন্টটা পরের পয়েন্টটা দেখো, বিচার বিভাগের নিরপেক্ষতা। ভারতের বিচারপতিরা যাতে স্বাধীনভাবে, নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করতে পারে তার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেমন প্রমাণিত অসৎ আচরণ বা অক্ষমতা বা ঘুষ নেওয়া ছাড়া কোনো বিচারপতিকে কিন্তু পদচ্যুত করা যাবে না। দ্বিতীয়ত, পার্লামেন্টে বিচারপতিদের রায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যায় না, অর্থাৎ পার্লামেন্টে বিচারপতিরা কেন এই রায়টা দিলেন এর কোনো যৌক্তিকতা কিন্তু করা যায় না। তৃতীয়ত, সাধারণ বিচারপতিদের বেতন ভাতা ইত্যাদি হ্রাস করা যায় না বা বন্ধ করা যায় না। 4 নম্বর, ব্যয় সংকুলান। সুদীর্ঘ সময় ধরে আদালতের মামলা চলতে থাকে বলে উকিল, ব্যারিস্টার এদের বেতন বা দক্ষিণা যাই বলি না কেন তাতে কিন্তু বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। পরের পয়েন্টটা দেখো, জুরির সাহায্যে বিচার হয় না। যুক্তরাষ্ট্রীয় আদালতের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো জুরির সাহায্যে বিচার কার্য পরিচালনা, কিন্তু ভারতে এই জুরির সাহায্যে বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু বিচার হয় না, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালতের অন্যতম বৈশিষ্ট্য জুরির মাধ্যমে বিচার কার্য হলেও কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রে কিন্তু জুরির সাহায্যে বিচার কার্য হয় না। কাজে আমরা এবার কনক্লুশন করি। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারতের বিচার ব্যবস্থা ভারতের যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ঐতিহ্যের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ ভারতের যে ঐতিহ্য, ভারতের যে মূল্যবোধ, ভারতের যে সংস্কৃতি তার সঙ্গে কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা কিন্তু একেবারে সম্পৃক্ত হয়ে আছে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে লক্ষ্য রেখে যে বিচার ব্যবস্থা যে সক্রিয় বা প্রগতিশীল ভূমিকা পালন করে চলেছে, অর্থাৎ এই যে সময়ের সাথে সাথে ভারতের বিচার ব্যবস্থা যে পরিবর্তন করা দরকার বা সক্রিয় হওয়া দরকার সেই করতে চলেছে এবং ভারতের শাসন ব্যবস্থার এক আশাব্যঞ্জক দিক। অবশ্যই এই যে সময়ের সাথে সাথে পরিবর্তন এবং বিচার বিভাগীয় সক্রিয়তা অবশ্যই কিন্তু এটা একটা ভালো আশাব্যঞ্জক দিক, কারণ সাধারণ মানুষরা যদি বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলে, অর্থাৎ বিচার ব্যবস্থা যদি ন্যায় নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি, সরকারের প্রতি আস্থা হারিয়ে যায়, ফলে দেশ কিন্তু দুর্বল হয়ে পড়ে। তাহলে ভারতীয় বিচার ব্যবস্থা এই পয়েন্টগুলোর উপর আলোচনা করেছি। এক ও অখণ্ড বিচার ব্যবস্থা, অর্থাৎ সর্বোচ্চ সুপ্রিম কোর্টে উপস্থিতি। 2 হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালত। 3 হচ্ছে অভিন্ন বিধি দেওয়ান, অর্থাৎ সারা দেশে একই আইন। 4 নম্বর, বিশেষ আদালতের বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন দেখা যায় সেই সমস্যার সমাধানের জন্য বিশেষ আদালত তৈরি করা যায়, যেমন শিল্প আদালত। লোক আদালত সাধারণত কম গুরুত্বপূর্ণ বিষয়ে বাদী বিবাদী পক্ষের সমর্থনে এই লোক আদালত বসে। 1985 সালে ইয়া গঠিত হয়, তবে ফৌজদারি ক্ষেত্রে মামলার ক্ষেত্রে এটা সম্ভব নয়। বিচার বিভাগের উপর শাসন বিভাগের নিয়ন্ত্রণ। ভারত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত না হলেও ভারতের বিচার বিভাগের উপর শাসন বিভাগের কিন্তু একটা নিয়ন্ত্রণ থাকে, বিশেষ করে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উপর একটা প্রচ্ছন্নভাবে ক্ষমতা থাকে। তারপর বিচার বিভাগের নিরপেক্ষতা। বিচার বিভাগের নিরপেক্ষতা আমরা বলেছিলাম যে অসৎ আচরণ, কোনো রকম দুর্নীতি প্রমাণ বা ঘুষ নেওয়ার অক্ষমতার পরিবর্তে কিন্তু একমাত্র বিচারপতি অপসারণ করা যায়। দ্বিতীয়ত, বিচারপতির কোনো রায় পার্লামেন্টের যৌক্তিকতা প্রশ্ন তোলা যায় না এবং কোনো অবস্থাতে বিচারপতিদের বেতন বা ভাতা হ্রাস করা যায় না। তারপর বলছেন জুরি আদালতের ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম হচ্ছে জুরি ব্যবস্থা, কিন্তু ভারতে কিন্তু জুরি ব্যবস্থা দেখা যায় না। এই হলো ভারতের বিচার বিভাগের বৈশিষ্ট্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। আবার বলছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও, আমি আমার
যে 23-24 বছর অভিজ্ঞতা, তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সমাধান করার চেষ্টা করব। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইক থেকে পরীক্ষা। যে সাজেশনগুলো দিয়েছি, যে নোটগুলো দিয়েছি, সেগুলো ভালো করে পড়ো। অবজেক্টিভও দেওয়া আছে, সেগুলো তোমরা ভালো করে পড়ো। যদি সাজেশনগুলো পড়ো বা অবজেক্টিভগুলো পড়ো, তাহলে কিন্তু তুমি পুরো 100%ই কমন পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আর একটা কথা, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু অবশ্যই 8 নম্বরের প্রশ্নগুলো কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ না লিখে প্র্যাকটিস করলে কিন্তু তুমি পরীক্ষায় ভুলে যেতে পারো, একটা সম্ভাবনা থেকে যায়। কাজেই সেই বিল গেটসের ওই কথা যে পরিশ্রমী ব্যক্তিরা কিন্তু জীবনে কখনো ব্যর্থ হয় না। কাজে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে অবশ্যই কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুবই ভালো হবে। সেটাই আমাদের পড়া বিষয়ের পক্ষ থেকে প্রার্থনা। এইটুকুই রইল। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের জীবনের অন্যতম বড় গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য।